Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার ভূত.কমে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঘড়িতে সময় রাত 12:56 আমি রাসেল আছি সাথে, এবং সাবিদের চমৎকার একটা ঘটনা শুনলাম। আজকে মানুষ অনেক বেশি এবং আমাদের মডারেটররা ওই জন্য অনেক বেশি এক্সাইটেড। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। আমি ওই যে বলেছিলাম যে ঈদ মানেই আপনজনের কাছে যাওয়া, এবং আজকে ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার আমাদের মানে কি বলবো যে আমরা পেয়েছি আজকে আপনাদের কাছ থেকে। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি যখন লাইভ করলাম তখনও আপনারা ছিলেন, এখনও আছেন, এবং আমি মানে কি বলবো যে আশা করব যে ঈদটা আপনাদের অনেক চমৎকার কাটবে, এবং মানে রাত পোহালেই ঈদ এরকম একটা অবস্থা যখন, তখন আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের ঘটনায়। বলেছিলাম আফনান ভাইয়ের ঘটনা শোনাবো। চলুন কথা না বাড়িয়ে আফনান ভাইয়ের ঘটনায় যাওয়া যাক। আমাদের সঙ্গেই থাকুন। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভূত.কমের ঈদ স্পেশাল এপিসোডে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। ওর বাসা ঢাকার বাসাবো এলাকায়। ও এই ঘটনাটি তারই এক বান্ধবীর নাম হচ্ছে মারিয়া মিম, তার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে। ঘটনাটি একটি হন্টেড বাসাকে কেন্দ্র করে এবং বেশ কিছু ছোট ছোট ভয়ানক ঘটনা মিলিয়ে একটি লম্বা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। এখন থেকে 7-8 বছর আগে মিম ওরা যখন যে বাসাটায় থাকতো, মূলত সেখানকার বেশ কয়েকটি খণ্ড খণ্ড ঘটনা নিয়েই আজকের এই সম্পূর্ণ ঘটনাটি। প্রথমেই এই জায়গাটির কিছুটা বর্ণনা দেওয়া প্রয়োজন। ঘটনাটির স্থান ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায়, আর ওরা যে বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিংটি একটি গলিতে অবস্থিত, এবং বিল্ডিংটির পাশেই ছিল আরও একটি বিল্ডিং। এই দুটো বিল্ডিং একদম লাগোয়া। দুটি বিল্ডিংয়ের মাঝখানে বিশেষ কোনো ব্যবধান নেই বললেই চলে। বিষয়টি অনেকটা এমন যে এক বিল্ডিংয়ের ছাদ থেকে খুব সহজেই অন্য বিল্ডিংয়ের ছাদে চলে যাওয়া যায়। ঢাকাতে কিন্তু এরকম বিল্ডিং অনেক আছে, বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু আমরা হরহামেশাই এ ধরনের বিল্ডিংগুলোকে দেখতে পাই। তবে ওই দুটি বিল্ডিংয়ের মাঝে যে সরু জায়গাটি ছিল, সেখানে স্বাভাবিকভাবে যাওয়ার কোনো পথই ছিল না, যার কারণে কারো কোনো জিনিস ভুলবশত জানালা দিয়ে পড়ে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হতো না। মিমরা যখন ওই দুটি বিল্ডিংয়ের মধ্যে প্রথম বিল্ডিংটির 5 তলায় থাকতো, মানে যখন শুরুর দিকে আর কি, তা একদিন মিমদের বাসায় মেহমান এসেছিল, যে কারণে ওর আম্মু রাতে ওকে বলেন বাসার লিভিং রুমে ঘুমাতে। আর ওর কাছে বিষয়টি খুবই স্বাভাবিক ছিল,
কারণ এর আগেও অনেকবার মেহমান আসলেও লিভিং রুমে ঘুমিয়েছে। তো ওই রাত্রে মেহমানদের সাথে দীর্ঘক্ষণ গল্পগুজব করে ওর ঘুমাতে যেতে যেতে রাত প্রায় 2টো বেজে যায়। তখন ও শুনতে পায় ওদের বাসার গলিতে অনেকগুলো কুকুর ভয়ানকভাবে ডাকাডাকি করছে। কুকুরগুলোর এরকম ডাকাডাকি শুনে ওর মনে পড়ে যায় যে ওর খালা একবার ওকে বলেছিলেন যে কুকুর নাকি জিনদের উপস্থিতি বুঝতে পারে, তাই রাতের বেলা অনেক সময় খারাপ কোনো কিছুর উপস্থিতি টের পেলে ওরা এভাবে ডাকতে থাকে। এসব মনে করে মিমের কিছুটা ভয় লাগছিল, যেহেতু ও তখন লিভিং রুমে একাই ছিল, আর যার কারণে ওরকম কুকুর ডাকাডাকি করলে ভয় লাগাটাই স্বাভাবিক। আর ওই খালার কথাগুলো মনে পড়েছিল তার, এ করে ভয়টা আরো বেশি লাগছিল। এমন সময় হঠাৎ করেই মিমের মনে হয় রাস্তার অপর পাশে একটি বিল্ডিং থেকে নূপুরের আওয়াজ ভেসে আসছে। প্রথমে মিম মনে করে ওটা হয়তো তার মনের ভুল, কিন্তু ভালোভাবে শোনার চেষ্টা করে আর সে ওই আওয়াজটি আবারও পরিষ্কারভাবে শুনতে পায় এবং নিশ্চিত হয় যে সেটা ওর মনের ভুল নয়। মিম ভাবছিল ওই বিল্ডিংয়ে বোধহয় রাত্রে কেউ ড্যান্সের প্র্যাকটিস করছে, তবে পর মুহূর্তে আবারও ও ভাবে যে এত রাত্রে তো কারো এভাবে ড্যান্স প্র্যাকটিস করার কথা নয়, তাহলে নূপুরের আওয়াজটি কোথা থেকে আসছে। মিম যখন এসব ভাবছিল তখন ওর মনে হতে থাকে যে নূপুরের শব্দটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং ওর এমনটা মনে হচ্ছিল যে আওয়াজটি ওই লিভিং রুমের দিকেই এগিয়ে আসছে, ঠিক ও যেখানে শুয়ে আছে। যেন কোনো অশরীরী নূপুর পায়ে হাওয়ায় হেঁটে হেঁটে ওর দিকে অগ্রসর হচ্ছে। ওর এতটাই ভয় লাগছিল যে ও নড়াচড়াও করতে পারছিল না। এক পর্যায়ে আওয়াজটি ওই লিভিং রুমের জানালার একদম কাছাকাছি চলে আসে এবং তখনই ঘরের ভেতরে ওর পায়ের দিকে জোরে করে কোনো একটি জিনিস পড়ে যাওয়ার শব্দ হয়। ওই শব্দটি হওয়ার সাথে সাথেই সেই নূপুরের আওয়াজটি একদম থেমে যায়। এরপর আর কিছু শোনা যায় না এবং রাতের নিয়মে চারপাশ একদম নিশ্চুপ হয়ে যায়। অনেক ভয় পাওয়ার কারণে কিছুতেই মিমের ঘুম আসতে চাইছিল না, কিন্তু পরদিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, ওই দিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, তাই উঠে লাইট জ্বালিয়ে বাসার অন্যদেরকে ডাকাডাকি করতে গেলে মেহমানরা হয়তো বা বিরক্ত বোধ করবেন এবং তারা অন্য কিছু ভাবতে পারেন যে এই মেয়েটিকে আবার জিনে ধরছে কিনা বা এই টাইপের কিছু কিনা, এই টাইপের অনেক কথাবার্তা ছড়িয়ে যেতে পারে। তো বিষয়টি সে মনের ভুল ভেবেই মনকে বারবার সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে জানে যে এটি তার মনের ভুল নয়। যাই হোক, সে চুপচাপ শুয়ে থাকে এবং ফজরের আজানের পর তার ঘুম এসেছিল, এর আগে তার ঘুম আসেনি। সকালে তার আম্মুর ডাকে ঘুম ভাঙে। যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছিল, তাই মিম তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে যায়। এরপর স্কুল শেষেও যখন বাসার দিকে ফেরে তখন লিভিং রুমের দরজার উপরের দেয়ালের দিকে ওর চোখ যায়। সেখানে আল্লাহ লেখা কাবা শরীফের একটি ফ্রেম করা ছবি লাগানো ছিল, কিন্তু ছবিটি তখন সেখানে না থাকায় জায়গাটি খালি খালি লাগছিল, যার কারণে ওখানে ওর নজর পড়ে। মিম তখন ওর আম্মুর কাছে ছবিটি কোথায় তা জানতে চায়। তখন তার আম্মু বলে যে ঘুম থেকে উঠে উনি লিভিং রুমে এসে দেখেন যে কাবা শরীফের ওই ছবিটি মাটিতে পড়ে আছে। উনি ছবিটি উঠিয়ে হাতে নিয়ে দেখতে পান যে ছবিটি দেয়ালে লাগানোর জন্য যে রশিটি ছিল সেই রশিটি ছিঁড়ে গিয়েছে, আর তাই এটি পড়ে গিয়েছিল। তাই উনি ছবিটিকে আবার দেয়ালে না টানিয়ে টেবিলের উপর রেখে দিয়েছেন। একথা শুনে মিম রুমে গিয়ে দেখে যে ছবিটি টেবিলের উপর রাখা আছে। তখন মিম বুঝতে পারে যে গত রাত্রে ও একটি জিনিস পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পেয়েছিল, সেটি আসলে ওই ছবিটি পড়ে যাওয়ারই শব্দ ছিল। এরপর মিম তার আম্মুকে গত রাত্রে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। উনি সবকিছু শুনে বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারলেও মিম হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে বলে তাৎক্ষণিকভাবে মিমকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু মিম ভালোভাবেই জানতো যে এটি কোনো স্বপ্ন ছিল না, আর তার মাও ভালো করে বুঝতে পেরেছিল যে মিম আসলে স্বপ্নের ঘরে বিষয়টি দেখেনি। মূলত এই বিষয়টি ঘটনা ঘটার শুরু ছিল, এটা দিয়ে শুরু হয়েছিল। যাই হোক, এই ঘটনা কয়েকদিন পর ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একজন আন্টি মিমের আম্মুর সাথে গল্প করতে আসেন। কথা প্রসঙ্গে উনি ওনার একটি ভয়ানক অভিজ্ঞতার বিষয়ে তাকে বলেন। একদিন বিকেলবেলা অবসর সময় উনি সেলাই করার জন্য নাকি সুই সুতা নিয়ে বসেছিলেন। উনি
শুয়ে সুতা পরানোর চেষ্টা করছিলেন এবং শুয়ের ছিদ্রে সুতা প্রায় পরিয়ে ফেলেছেন। এমন সময় ওনার হাতটি অদ্ভুতভাবে খালি ডানে বায়ে সরে যায়। ওনার মনে হচ্ছিল কেউ যেন আস্তে করে ওনার হাতে ধাক্কা দিয়ে হাতটি সরিয়ে দিচ্ছে। উনি শুরুর দিকে বিষয়টিতে খুব বেশি গুরুত্ব না দিয়ে আবারও সুতো পরানোর চেষ্টা করেন, কিন্তু এবারও একই রকম ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে শুয়ে সুতা পরানো কিন্তু বেশ সূক্ষ্ম একটি কাজ, আর উনি এই কাজে বেশ সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু অদ্ভুতভাবে উনি বারবারই অস্বাভাবিকভাবে ব্যর্থ হচ্ছিলেন। আর এই কারণে উনি কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠেন, কি রে, এরকম হচ্ছে কেন? যখনই এই ধরনের কথা উনি বলেছেন তখনই আচমকাই নাকি ওনার কানের পাশে কর্কশ ও ভারী একটি কণ্ঠস্বর উনি শোনেন এবং ভয়ানকভাবে ফিস ফিস করে কিছু একটা বলে ওঠে, কিন্তু কি যে বলেছেন সেটা আসলে উনি বুঝতে পারেননি। মানে অদ্ভুত একটা শব্দ, কর্কশ শব্দ, কিন্তু এটা কোন ভাষায় যে কথা বলে উঠলো, কি বলল, এটা ওনার বোধগম্য হলো না। যদিও উনি বুঝতে পারেননি, কিন্তু কণ্ঠস্বরটা শোনার পর উনি প্রচন্ড ভয়ে হাত থেকে সবকিছু ফেলে দিয়ে চিৎকার করতে করতে ওনার রুম থেকে বের হয়ে যান। চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং ওনাকে পানি খেতে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। শীতকাল ছিল ওই সময়টাতে, আর শীতকালে উনি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক বোধ করার পর উনি সবাইকে বলেন যে ওনার সাথে কি ঘটেছিল। সবকিছু শোনার পর পরিবারের সদস্যরা অনেক বেশি অবাক হয়েছিলেন এমনটাও নয়। এরকম টুকটাক ঘটনা মনে হয় ওই বিল্ডিংয়ে হরহামেশাই ঘটে, এরকম কম বেশি ঘটনা তাদের মোটামুটি জানা ছিল। মাঝে মধ্যেই রাতে ওই বিল্ডিংয়ের ছাদের উপর নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা যেত, যেমন কেউ পাটাতে শিলনোড়া দিয়ে মশলা পিষলে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকমের। আবার যারা পার্শ্ববর্তী লাগোয়া বিল্ডিংটির সাইডে থাকতেন তাদের মধ্যে অনেকেই গভীর রাতে দুটি বিল্ডিংয়ের মধ্যবর্তী যে সরু জায়গাটি রয়েছে সেখান থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে নাকি শুনেছেন। অথচ ওই ছোট্ট ফাঁকা জায়গায়, এত সরু ফাঁকা জায়গায় শুধু হয়তোবা কোনো একটা ইঁদুর হেঁটে যাওয়া সম্ভব একদম নিচে, এছাড়া কোনো মানুষের সন্তান, একদম নবজাতক সন্তানও ওই জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু শুধু ওই জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। মিমের সাথে ওই ঘটনাটি ঘটার বেশ কয়েক মাস পর ওরা পাশের বিল্ডিংটাতে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বিল্ডিংয়ে আগে থেকেই মিমের চাচারা থাকতেন, তো ওরা যখন ওই বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট খালি পায় তখন ওরা সেখানে শিফট হয়ে যায়। নতুন বাসায় শিফট হওয়ায় বেশ কিছুদিন মোটামুটি কোনো সমস্যা হয়নি। তবে এর কিছুদিন পরে আর কি, মিম একদিন স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতে যাবে, এমন সময় ওদের পাশের ফ্ল্যাটে যে আন্টি থাকতেন উনি দরজা খুলে বের হয়ে মিমকে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ওনার আচরণ ছিল একদমই একটি ছোট বাচ্চার মতো। একে তো ওই বাসায় নতুন, তারা এসেছে, তারপর ভালো করে কাউকে চেনেও না, তার উপর ওই আন্টি এরকম আচরণ দেখে সে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে মিম যখন ওর আম্মুকে ওই আন্টির বিষয়ে বলে তখন উনি অন্য এক প্রতিবেশীর কাছ থেকে ওই আন্টির বিষয়ে জানতে চান। তখন জানতে পারেন উনি মানসিক অসুস্থতায় ভুগছেন, যার কারণে নাকি অনেকের সাথে এই ধরনের ব্যবহার করেন, ছোট বাচ্চার মতো আচরণ করেন, ঠিক একটা বাচ্চা মানুষ যেভাবে আচরণ করে। ওই প্রতিবেশীর কথা শুনে মিমের আম্মু বুঝতে পেরেছিলেন যে উনি ওই আন্টি সম্পর্কে এমন কোনো কথা আরও জানেন যেটা হয়তো তাকে বলতে চাচ্ছে না। তো যাই হোক, ভদ্রতার খাতিরে ওনাকে আর তেমন কিছু জিজ্ঞেসও করেনি। কিন্তু আরও ভয়ানক ঘটনা কিন্তু সামনে ছিল। একদিন দুপুরে হঠাৎ করে মিমদের পাশের ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ওরা দরজা খুলে দেখে যে ওই বিল্ডিংয়ের অনেকে সেখানে উপস্থিত হয়েছে। মিমরাও কৌতূহলবশত সেখানে গিয়ে দেখে যে ওই যে আন্টি আগের দিনের মতোই উচ্চস্বরে বাচ্চাদের মতো বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিন্তু যখনই উনি ওখানে মিমকে দেখতে পান তখনই দৌড়ে গিয়ে খপ করে মিমের হাত চেপে ধরেন এবং বলেন যে, এই মেয়ে আমার সাথে আসো, সোফায় বসো। তার পাশে সোফায় বসান। মিম খুবই অস্বস্তি বোধ করছিল এবং ভয় পাচ্ছিল, কিন্তু চুপচাপ সে ওই সোফায় বসে পড়ে, কোনো কথা বলছিল না। আর সোফায় বসার পরপরই ওই আন্টি আবারও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন, যে কথার আগা মাথা কিচ্ছু নেই।
তখন উপস্থিত সবাই বিভিন্ন ধরনের কথা বলে একটি বাচ্চাকে যেভাবে বোঝানো হয় সেভাবে ওনাকে শান্ত করার চেষ্টা করে। বলে রাখা ভালো যে ওনার একটি মেয়ে ছিল যে এতক্ষণ খাটের পাশে দাঁড়িয়ে একদম চুপ করে সবকিছু শুনছিল। ওই আন্টি যখন কিছুটা শান্ত হলেন তখন সবাই ওই মেয়েটিকে বলে, যেহেতু ওই আন্টি অনেকটা অসুস্থ যেহেতু, তাই ওনাকে বিভিন্ন কাজে ওই মেয়ে যেন সহযোগিতা করে। একথা শোনা মাত্রই মেয়েটি চোখ বড় বড় করে খুব ভয়ানকভাবে সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মানে নিজের মাকে সাহায্য করবে কথা বলার ফলে সে মনে হয় খুব বিরক্ত হয়েছে, রাগও হয়েছে এবং অবাকও হয়েছে। এরপর ওই রুম থেকে সে বের হয়ে বারান্দায় চলে যায়। কয়েকদিন পর মিমের চাচি যখন ওদের বারান্দায় এসেছিলেন তখন উনি জানান যে ওই আন্টি এবং ওনার মেয়ের উপর নাকি বেশ কয়েকটি ভয়ানক জিনের আছর রয়েছে। এ বিষয়ে যখন একজন হুজুরকে ডেকানো হয়েছিল তখন উনি জানান ওই জিনেরা খুবই শক্তিশালী এবং তারা চায় না যে ওই বাসায় কেউ থাকুক, তাই কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে না চাইলে বাসাটি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ওই সময় ওই আন্টিদের আর্থিক বেশ কিছু সমস্যা চলার কারণে ওনারা হঠাৎ করে বাসাটি পরিবর্তন করে অন্য কোথাও শিফট করার মতো অবস্থায় ছিলেন না, তাই একরকম বাধ্য হয়েই এত সব সমস্যা উপেক্ষা করে ওনাদের ওই বাসায় থাকতে হচ্ছিল। মিমের চাচি আরও বলেন যে ওই বিল্ডিংয়ের ছাদের নিচ তলায় যারা থাকেন তারা নাকি রাতের বেলা ছাদের উপর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পান। শব্দটি অনেকটা এমন যে কোনো বাচ্চা খালি পায়ে ছাদের এক পাশ থেকে আর এক পাশে দৌড়াদৌড়ি করছে। এই শব্দটি বেশিরভাগ দিনেই গভীর রাতে শোনা যেত। একটি ঘটনা, একদিন ওনারা রাত 9টার দিকে এই শব্দটি শুনতে পান। তখন ওনারা ছাদে উঠে কাউকে দেখতে পান না, তবে ওনারা লক্ষ্য করেন যে ছাদে থাকা দোলনাটি আস্তে আস্তে দুলছে। কোনো বাতাস কিন্তু চারদিকে ছিল না, আর ওই ভারী দোলনাটা দোলার মতো বাতাসের যেই ধাক্কা সেটিও ছিল না সেই সময়। দোলনাটি দেখে মনে হচ্ছিল এটি বাতাসে দুলছে না, মনে হচ্ছিল যে কেউ দোলনায় অনেকক্ষণ বসে থাকার পর যখন মাত্রই উঠে চলে যায় ঠিক যেভাবে দুলতে থাকে ঠিক সেভাবে দুলছে। ওনারা তখনকার মতো ছাদ থেকে যদিও নেমে আসেন এবং পরদিন সকালে বিল্ডিংয়ের দারোয়ানকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। সব শুনে দারোয়ান বলেন এগুলো কোনো সমস্যা নয়। দারোয়ান ওনাদেরকে উল্টো পরামর্শ দেন এসব আওয়াজ উপেক্ষা করতে এবং রাতের বেলা ওনারা যেন কোনো অবস্থাতেই আর ছাদে না ওঠেন। তো এটা তো কোনো সমাধান হলো না, ছাদে উঠতে মানা করছে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর আরো বেশ কয়েক মাস কেটে যায়। এক রাতে মিম অদ্ভুত একটি স্বপ্ন দেখে। মিম দেখে যে স্বপ্নের মধ্যেও একইভাবে কেউ ওর রুমে শুয়ে আছে। তখন ওর রুমের দরজা একটু একটু করে খুলে যেতে থাকে। মানে সে ওই স্বপ্নের মধ্যে ওর রুমে শুয়েছিল আর ওর রুমের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছিল। ডিম লাইটের নীলাভ আলোয় ও দেখতে পায় যে দীর্ঘকায় কালো ছায়ার মতো একটি অবয়ব দরজা দিয়ে রুমে প্রবেশ করছে। ওই অবয়বটি রুমে ঢুকে ওর দিকে এগিয়ে আসতে থাকে। ওই অবয়বটিকে দেখে ভয়ে মিম চিৎকার করতে থাকে। অবয়বটি ওর বিছানার পাশে এসে শক্তভাবে ওর গলা চেপে ধরে। ও গলায় অনেক ব্যথা অনুভব করছিল। ও চেষ্টা করতে থাকে যে নিজেকে যেন সে ছাড়িয়ে নিতে পারে। এমন সময় হঠাৎ করে মিমের ঘুম ভেঙে যায় এবং প্রচণ্ড অস্বস্তিতে উঠে বসে। ওই সময় সে ফিল করে ওর গলায় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। এও সে বোধ করে যে এটি স্বপ্নের মধ্যে হয়েছে। কিন্তু মিম আরো বেশি অবাক হয় যখন ও দেখে যে রুমের দরজাটি খোলা রয়েছে, ঠিক যেমনটা ও স্বপ্নে দেখেছিল। কিন্তু ওর স্পষ্ট মনে ছিল যে ঘুমানোর আগে সে খুব ভালোভাবেই দরজাটি লাগিয়ে তারপরে ঘুমিয়েছে এবং সে এভাবে প্রতি রাতেই ঘুমায়, দরজা লাগিয়েই সে ঘুমায়। তখন মিমের খেয়াল হয় স্বপ্নে ও দেখেছিল যে সেই ছায়ার মতো অবয়বটি আস্তে আস্তে ওর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বিষয়টি মনে আসার পরপরই ওর ভয়ের মাত্রা আরো অনেক গুণ বেড়ে যায়। ও উঠে গিয়ে ওর আব্বু আম্মু সকলকে ঘুম থেকে ডেকে তোলে এবং সবকিছু ওনাদেরকে জানায়। মিমের আব্বু দোয়া পরে ওকে ফু দিয়ে দেন। সেই রাত্রে মিমের আর ঘুম হয়নি। সবাই চিন্তা করেছিল যে দ্রুত বাসাটা ছেড়ে দিব আর এর মধ্যে আর কোনো ঘটনা হয়তো বা ঘটবে না, কিন্তু কে জানতো যে আরো একটি ভয়ানক ঘটনা মিমের সাথে ঘটবে। এই ঘটনার 1-2 দিন পর মিম তার রুমেই লেখাপড়া করছিল। তো মিম কোনো কারণে তার রুম থেকে বাইরে বের হয়ে এসেছে, মানে অন্য রুমে গিয়েছে। তার ঘরের লাইট টাইট সব জ্বালানো ছিল,
তো অন্য রুমে গিয়ে তার আব্বু আম্মুর সাথে কথা বলে সে আবার তার রুমের মধ্যে ঢুকছিল। হঠাৎ করে দেখে তার খাটের উপরে পুরো শরীর কম্বল দিয়ে আবৃত কেউ একজন বসে ঢুলে ঢুলে উচ্চস্বরে কিছু পড়ছে। অনেক সময় আমরা ঢুলে ঢুলে মানুষকে পড়া দেখি না, ওই রকম। ওই সময় কিন্তু শীতকাল আবার ছিল না, শীতকাল চলে গিয়েছিল। তখন কম্বলটা যে কোথা থেকে এলো সে বুঝতে পারছে না, কারণ কম্বলটা তার রুমেই ছিল কিন্তু অন্য জায়গায় রাখা ছিল, গায়ে দেওয়ার জন্য নয়। তো ওই কম্বলটা মানে তাদের ঘরের কম্বলটাই, ওইটা তার রুমেই ছিল, ওই কম্বলটা দিয়ে পুরো শরীর আবৃত করে এরকম ঢুলে ঢুলে পড়ছে। আর গলার আওয়াজটা ছিল বেশ কর্কশ এবং গড় 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 করছে, এরকম একটা কি যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। তো মিম চিন্তা করে কি ব্যাপার, ঘরের মধ্যে এটা কোত্থেকে আসলো? তার অন্য ভাই বোনরা আবার এসে এরকম করে পড়ছে না তো, বা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো? তো সে একটু ভয়ে ভয়ে কি করে, কম্বলের এক পাশ ধরে এক ঝটকায় কম্বলটি সরিয়ে ফেলে। আর সরিয়ে ফেলার সাথে সাথে দেখে ওই কম্বলের মধ্যে কিচ্ছু নেই, শুধু মনে হলো একটা কালো ছোট্ট একটা ছায়ার মতো ধপ করে জানালা দিয়ে বের হয়ে চলে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে মিম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। কেন এরকম ভয়ানক একটি ঘটনা আসলে ওর সাথে যে বাস্তবে ঘটে যাবে এটি আসলে কেউ বুঝতে পারেনি। এই ঘটনা ঘটার পরেই তার বাবা সিদ্ধান্ত নেয় আর নয়, মাস শেষ হওয়ার আগেই দ্রুত ওই বাসাটি ছেড়ে দিতে হবে। কিন্তু হঠাৎ করেই তো ভালো বাসা আসলে পাওয়াটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক, আরও গুরুতর ক্ষতি হয়ে যাওয়ার আগেই এই বাসা ত্যাগ করতে হবে। তো সেই বাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একদিন ওদের বাসার যে কাজের মহিলা, সে যখন কাজে আসে তখন মিমের আম্মু ওই মহিলাকে পুরো বিষয়টি জানান এবং বলেন যে ওরা যে নতুন বাসায় শিফট হবে সেখানে যদি ওই মহিলাটি কাজে যেতে পারে তাহলে মিমের আম্মু ওই মহিলাকে কাজে বহাল রাখবেন। তখন ওই কাজের খালা বা বুয়া এই বাসা ছেড়ে দেওয়ার যখন কারণ জানতে চায় তখন মিমের আম্মু হালকাভাবে ওনাকে বিষয়গুলো বলেন। সব শুনে ওই কাজের খালা বলেন ওদের বাসাটি যে গলিতে অবস্থিত ওই গলির রাস্তাটিকে এই রাস্তাটা ঘিরে নাকি অনেক ভয়ের বিষয় রয়েছে এবং এলাকার অনেকেই নাকি বিষয়টি সম্পর্কে জানেন। ওই সময় মিম সোফায় বসে টিভি দেখছিল। তো কাজের খালার মুখে একথা শুনে ও বিষয়টি সম্পর্কে খালার কাছে জানতে চায়। তখন খালা বলেন একটি ভয়ানক ব্যাপার। তিনি বলেন ওই এলাকার অনেকেই গভীর রাত্রে এই রাস্তা দিয়ে চলার সময় নাকি দেখেছে রাস্তার পাশে একটি লাল শাড়ি পরা বউ ঘোমটা দিয়ে বসে আছে। তারা যখনই সেই মহিলাটিকে অতিক্রম করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন নাকি সেই মহিলা পেছন থেকে খুবই মিষ্টি গলায় ডাক দেয় এবং বলে আমাকেও সাথে নিয়ে যাও। এভাবে ওই মহিলাটি বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকে এবং বলে একবার হলেও পেছন দিকে ঘুরে তার দিকে যেন কেউ তাকায়। কিন্তু এলাকার সবারই কম বেশি জানা রয়েছে যে পেছনে ঘুরে যদি কেউ তাকায় তাহলে ভয়ানক বিপদ হতে পারে। এরকম ঘটনা নাকি ওই এলাকায় অনেক ঘটেছে এবং অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। ওই কাজের খালা আরো বলেন যে একসময় এই এলাকার চারপাশে শুধু পানি ছিল, পরবর্তীতে মাটি ফেলে জলাশয়গুলো ভরাট করে এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়। মিমরা এখনো ওই এলাকাতেই অন্য একটি বাসায় থাকে, তবে ওই আগের বাসাটি মূলত পরিবর্তন করার পর থেকে মিমের সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা ছোট ছোট যেই কয়েকটি ব্যাপার একত্র করে বললাম এটা সত্য ঘটনা। আর ওই এলাকাতে স্পেশালি যদি সবুজবাগ ওই সাইডে যারা থাকেন তারা যদি এলাকাটি চিনে থাকেন তারা অবশ্যই ঘটনার সত্যতা সম্পর্কে আপনারা অবগত আছেন। তো ধন্যবাদ সৌমিত্র রয়কে, একটি সত্য ঘটনা ভূত.com-এ যেন আমি শেয়ার করি এই জন্য আমাকে তিনি দিয়েছেন। আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভূত.com-এর সকল লিসেনারকে। আশা করছি আপনারা সবাই ভূত.com-এর সাথে থাকবেন, রাসেল ভাইয়ের সাথে থাকবেন, আমাদের সকলের সাথে থাকবেন। আজ
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। চাঁদ রাতে কারো তো ঘুম আসে না, এবং চাঁদ রাত মানেই আনন্দ উচ্ছলতায় কাটিয়ে দেবার দিন, আনন্দ উচ্ছলতায় কাটিয়ে দেবার সময়। এবং চাঁদ রাতের এই খুশিতে আপনারাও সামিল হন এবং ভূত.com-এর সাথে থাকুন, সেই আশাই করব। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই লিখছেন, মাহাদি হাসান লিমন, মেহেদি হাসান লিমন, এবং আমাদের সাথে আছেন জাকির হুসাইন, ঈদ মুবারক জানিয়েছেন তিনি। আমাদের সাথে আছেন অনামিকা জাহান, এবং তিনি ঈদ মুবারক জানিয়েছেন। হুমায়রা বিনতে কবির তানিয়া আমাদের সঙ্গে আছেন, ঈদ মুবারক জানিয়েছেন। সাব্বির হোসেন সাকিব আমাদের সাথে আছেন, লিখেছেন অপেক্ষায় আছি। আমরা যদি দেখি, আমার হঠাৎ করে দেখলাম যে আবার কাশি হচ্ছে, সরি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে আছেন এবং অনেকেই আমাদেরকে লিখছেন, এবং আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে এতটা রাত পর্যন্ত, ঈদের সময়টা তো ব্যস্ততায় কাটে, তারপরে যে সময় দিচ্ছেন, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যে আপনারা ভবিষ্যতেও এবং বাকিটা সময়ও আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন, তারপরে মেসেজ পাঠাচ্ছেন, তারপরে আপনারা লিখছেন, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি সুদীপ বিশ্বাস আমাদের লিখেছেন ঈদ মুবারক। রিয়াজুল ইসলাম লিখেছেন ঈদ মুবারক। এমডি বিলাল খান আমাদেরকে ঈদ মুবারক জানিয়েছেন। প্রিন্স মাহমুদ আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে, এবং তিনি ঈদ মুবারকও জানিয়েছেন। আমাদের সাথে এমডি করিম, সৌরভ শেখ, মেহেদি মামুন, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ হোসেন খান, রিয়ানকা ইসলাম, আমির রক, ডিএম স্বপন সহ আরও অনেকে আমাদের ঈদ মুবারক জানিয়েছেন। অমিত বড়ুয়া লিখেছেন আমাদের সাথে যে সুপার ডুপার স্টোরি ছিল আসিফের, এইটা পুরা 54 মিনিটস এই স্টোরিটা মন দিয়ে শুনলাম, মাঝখানে তো নিজেই ভয়েই কিছু কাচুমাচু করছিলাম। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। রুম্মু আমাদের সাথে আছেন, লাইভ শুনতে পারলাম না, খারাপ লাগছে, কালকে রেকর্ডেডটা শুনে নেব। কালকে তো ঈদের দিন, আপনি আরও ব্যস্ত থাকবেন, জানি না শুনতে পারবেন কিনা, তবে শুনেন কিন্তু। নুরা ইসলাম আমাদের সাথে আছেন চাঁদপুর থেকে, আমাদের সাথে আছেন HM শাওন হুসাইন, আমাদের সাথে আছেন KSR AHM, আমাদের সাথে আছেন সাইদ আহমেদ, আমাদের সাথে আছেন MD লুবাইয়েত হোসেন লিজান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান রাকিব, আমাদের সাথে আছেন TI মিথুন সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা যে আজকে যে এপিসোডটি করছি, সেই এপিসোডে আপনাদের এই অংশগ্রহণ আমার জন্য বিরাট একটা ব্যাপার, এবং আপনারা যে আমাদের সঙ্গে আছেন, এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই বিষয়টি আমি সবসময় মাথায় রাখবো যে ভূত.com আমার পরিবার, এবং আপনারাও মাথায় রাখবেন আশা করি যে ভূত.com আপনাদের পরিবার, এবং যে কোনো আয়োজনে, যে কোনো শুরুতে, যে কোনো সময় ভূত.com আপনার পাশেই আছে। এবং ভূত.com বলতে যেমন আমি আমাকে এবং আমার টিমকে বোঝাচ্ছি, ঠিক একইভাবে আপনাদেরকেও বোঝাচ্ছি। সো আমরা সবাই সবার জন্য, তানভীর তুষারের ঘটনা শুনলাম, আফনান ভাইয়ের ঘটনা শুনলাম, হুমায়রা ভাবির ঘটনা আমরা শুনে আসবো। ইটস আ বিউটিফুল স্টোরি। আমার মনে হয় যে আপনারা সবাই যারা শুনছেন তারা পছন্দ করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় চলে যাই। তার আগে একটু জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া এবং আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই।
কোরবানি ঈদের জন্য আমরা কিন্তু স্টোরি কালেক্ট করতে শুরু করবো নেক্সট উইক থেকেই। সুতরাং আপনারা যারা কোরবানি ঈদে পার্টিসিপেট করতে চান এখনই জানিয়ে দিন, আপনারা স্টুডিওতে এসেও পার্টিসিপেট করতে পারেন। ইটস আপ টু ইউ কীভাবে পার্টিসিপেট করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো বলেই দিলাম একটু আগে। আর এছাড়াও আমাদেরকে আপনারা রিচ আউট করতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আগের ঘটনাটির মতন এই ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, অনেক দিন পর লিখতে বসলাম। আমি হুমায়রা ঢাকার মিরপুর থেকে বলছি। আজকের ঘটনাটা একটু অদ্ভুত আমার কাছে মনে হয়। কেন অদ্ভুত বললাম সেটা ব্যাখ্যা করছি। মূলত যতবার এই ঘটনা শেয়ার করব বলে লিখতে নেই, কেন জানি না এক অজানা কারণে আর লেখা হয়ে ওঠে না। অথচ সংগৃহীত বা অন্যের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছি বহুবার, কিন্তু আমার নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি শেয়ার করিনি। যাই হোক, কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাই। আমরা তখন নতুন বাড়ি করি। সেই বাড়িতে ওঠার কয়েকদিন পর এই ইনসিডেন্টটা আমাদের সাথে ঘটেছিল। আমাদের বাড়ির একটু বর্ণনা দেই। যেখানে আমাদের বাড়ি তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। খোলা মাঠ দুই দিকে, পেছনে পুকুর আর সামনে একটা হাইওয়ে। বাড়ির পরিবেশটা এত সুন্দর, বিকালে ছাদে উঠে তাকালে চারিদিক শুধু মাঠ। একটু দূরে একটা মেহগনি বাগান আর তার পাশে কালো পুকুর। এই পুকুরটার নাম কালো পুকুর কেন জানি না, তবে এটুকু জানি ওই পুকুরে অনেক মাছ আছে, কিন্তু কেউ সেই মাছ ধরতে পারে না, কারণ ওখানে প্যারানর্মাল কিছু বিষয় আছে। সবার ধারণা ওখানে জিন থাকে। একবার হলো কি, আমাদের ওই দূরের এলাকা থেকে একদল জেলে আসলো। ওরা বলল, আমরা শুনেছি আপনাদের পুকুরে নাকি মাছ ধরা যায় না, আমরা মাছ ধরে দিতে পারবো, তবে শর্ত আছে। মোট মাছের 4 ভাগের 3 ভাগ আমাদের দিতে হবে। তো যার পুকুর সে ভাবল, মোটেও ধরতে পারি না, যদি 1 ভাগ পাই তাতে অনেক বেশি হয়ে যাবে। সে রাজি হয়ে গেল। এরপর পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিল জেলেরা। জাল ফেলল। একদিক থেকে অন্যদিকে টেনে নেওয়া হলো জাল, কিন্তু কোনো মাছ ধরা পড়ল না, কিছু মলা ঢেলা মাছ ছাড়া। জেলেরা তো খুব বিরক্ত। কেন এমন হলো? মাছ না পেলে পোষাবে কিভাবে? এত কষ্ট করে এতগুলো মানুষ খাটলো, কোনো মাছ না ধরে বাড়ি যাবে, এটা তো হতে পারে না। এত মাছ দেখা যাচ্ছে অথচ জালে উঠছে না। তারা নতুন সিদ্ধান্ত নিল, পাম্প নিয়ে সেচ দেবে। পাম্প আনা হলো সেচ দেওয়ার জন্য। এরপর স্টার্ট হলো। জেলেরা বলা বলি করছিল, এইবার মাছ তুমি না উঠে যাবে কই? পুকুরের সাইজ অনুযায়ী সেচ দিতে বেশি সময় লাগার কথা না, কিন্তু অস্বাভাবিক বেশি সময় লাগছে। পানি কমছে না। যাই হোক, পানি সেচ হচ্ছে। এদিকে রাত হয়ে গেছে। জেলেরা ওখানে চুলা বসিয়ে রান্না করার আয়োজন করলো। আর সবাইকে বলা হলো, এত রাতে কেউ মাছ ধরতে নামবে না, যা করার সকাল সকালে করবে। ভোর রাতের দিকে পানি কমে আসলো। সেচ বন্ধ করে দেয়া হলো। সবাই লাইট মেরে দেখলো প্রচুর মাছ। জেলেরা ভীষণ খুশি। সকালের আলো ফুটলেই তারা মাছ ধরতে নামবে। এদিকে এলাকার লোকজনের ভেতরে ভীষণ একটা কৌতূহল ছিল এই পুকুর নিয়ে। তাই ভোর হতে তারাও হাজির হলো মাছ ধরা দেখার জন্য। কিন্তু তারা আশ্চর্যজনকভাবে কোনো মাছ ধরতে পারল না। যখনই কাদার মধ্যে থেকে মাছ ধরে ছুটিতে রাখা হয়, তখনই তারা দেখতে পায় সেটা মাছ নয়, সাপ। তারপরে চোখের ভুল বা হ্যালুসিনেশন ভেবে আরও কিছুক্ষণ মাছ খোঁজাখুঁজির পর একে অন্যের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি মাছ দেখতে পাচ্ছ না সাপ? এমন সময় ওপর থেকে এলাকার লোকজন চিৎকার শুরু করলো, সাপ সাপ বলে। ভয়ে জেলেরা সব পুকুর থেকে ছোটাছুটি করে উপরে উঠে গেল, কারণ পুকুর ভর্তি শুধু সাপ আর সাপ। সে সাপগুলো যেন তেন সাপ নয়, সংখ্যায় 1টা 2টা নয়, শত শত সাপ। কেমন একটা পরিস্থিতি চিন্তা করুন।
একজন মানুষ শুধু নয়, এলাকার সব মানুষ জড়ো হয়েছে সেই সাপ দেখার জন্য। আমাদের এলাকার সকলেরই মনে আছে সেই ঘটনা, এবং এলাকায় সেটা একটা প্রচলিত ঘটনা হিসেবে বর্ণিত আছে। আপনি শুনলে অবাক হবেন, এখনও সেই পুকুর আছে এবং সেখানে এখনও কেউ একা যেতে সাহস পায় না। দিনে দুপুরে কিংবা রাতে যখনই সেখানে কেউ যাবে, 2টা বা 1টা সাপ নজরে পড়বেই। আর সেই ভয়ঙ্কর জায়গাতেই আমাদের বাড়ি। বাড়ির আশেপাশের পরিবেশটা দেখলে আপনার অন্যরকম এক অনুভূতি হবে। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, যেখানে থাকতে আপনার ইচ্ছে করবে, ভালো লাগবে এবং ভয়ও করবে। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। আমরা নতুন বাড়িতে উঠলাম একটু তাড়াহুড়া করে, কারণ আমার দাদুর শরীরটা ভালো ছিল না। বার্ধক্যজনিত কারণে দাদুর তখন মুমূর্ষ অবস্থা, আর আমার বাবা খুব চাইছিল তার বাড়িতে তার মা যেন কয়েকটা দিন হলেও থাকতে পারে, তাই এত তাড়াহুড়া। আমরা নতুন বাড়িতে উঠলাম, চারিদিকে কোনো বাউন্ডারি নেই। ভয়ঙ্কর পরিবেশে ঠাঁই দাঁড়িয়ে আছে আমাদের সত্য করা সেই বাড়ি। আমার দাদুর অবস্থা ভালো না, ভুলভাল কথা বলা শুরু করেছে, প্রলাপ বকছে। এমন চলল সপ্তাহখানেক। তারপর দাদুর জবান বন্ধ হয়ে গেল। এভাবে 5 দিন কথা বন্ধ ছিল তার সেই চিরবিদায়ের মুহূর্ত আসলো। তিনি মারা গেলেন। আত্মীয় স্বজন সবাই আসলো, বাড়ি ভর্তি লোকজন, একটা অন্যরকম পরিবেশ। এরকম কাটলো 4-5 দিন। তারপর যে যার বাড়িতে চলে গেল। রয়ে গেলাম শুধু আমরা 4 জন, আম্মু, আব্বু এবং আমরা 2 ভাই বোন। মৃত বাড়ি কেমন ভয় ভয় লাগে। সন্ধ্যা হলেই কেমন থমথমে পরিবেশ। একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে ওঠার পর থেকেই রাত হলে ঘরের চারিদিকে কেমন যেন একটা শব্দ পেতাম। মাঝে মাঝে বাড়ির ফ্রন্টের দিকে কলাপসিবল গেট ছিল, সেটা ধরে কেউ ঝাঁকাতো, ঝুলতো এমন মনে হতো। কিন্তু দরজা খুলে গেটের কাছে কাউকেই পাওয়া যেত না। মাঝে মাঝে চাপা কান্নার শব্দ ভেসে আসতো। কি এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝাতে পারবো না। দাদি মারা যাবার একটা মনোকষ্ট, সাথে এরকম ভৌতিক পরিবেশ আমাদের জীবনটা কেমন দুর্বিষহ করে তুলল। রাত হলে মনে হতো, এটা আমরা কোথায় আসছি? এত ভয় লাগে, এখানে থাকবো কিভাবে? আমার বাবা বলতো, নতুন বাড়িতে উঠলে প্রথম এরকম লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সে এই ভৌতিক ব্যাপারগুলোকে কোনোভাবে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, এক রাতের কথা বলি। আমার বাবা হঠাৎ অফিসের কাজে বাইরে গিয়েছিল, আর যাওয়ার সময় বলে গিয়েছিল সে আজ রাতে বাসায় ফিরবে না। এমনিতেই বাবা বাসায় থাকতেই আমরা ভয়ে গুটিসুটি মেরে থাকি, আর বাবা না থাকলে আমরা কিভাবে থাকবো ভাবতেই পারছিলাম না। সন্ধ্যা হলো, আমরা 3 জন বাসায় সামনের গেট এবং পেছনের দিকে বের হওয়ার জন্য যে লোহার দরজা, সেটা তালা দিয়ে দেই। আমরা নাস্তা খাচ্ছিলাম, হঠাৎ মনে হলো চারিদিকে প্রতিদিনের চেয়েও আরো বেশি নিস্তব্ধ এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মনে হলো খুব বড় ঝড় আসবে, আর সেই সময় একটু মেঘ দেখলেই বিদ্যুৎ চলে যেত। বাতাস, বৃষ্টি যাই হোক, বিদ্যুৎ নেই। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। বিদ্যুৎ চলে গেল, নিমেষেই অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। শুরু হলো ঝড়, বাতাসের তীব্র বেগে বয়ে চলা, সাথে আমাদের মনের ভয় হিমশীতল স্রোতধারাও বইছে। আম্মু আমাদের 2 ভাই বোনকে নিয়ে একটা টিমটিমে চার্জার ল্যাম্প জ্বালিয়ে বসে আছে, আর ঝড় থামার অপেক্ষা করছে। নিশুতি রাত, ভাইয়া আর আম্মু ভয় পাচ্ছে চোর ডাকাতের। হাইওয়ের পাশে আমাদের বাড়ি, কিন্তু কেমন যেন শুনশান পরিবেশ। আমি ভয় পাচ্ছি অতি প্রাকৃত কিছুর। বাতাসের ঝাপটা কিছুটা কমে আসলো, কিন্তু তার সাথে নতুন সংযোজন হলো বৃষ্টি। বৃষ্টি পড়তে শুরু করলো, ঝুমঝুম ঝুমঝুমকে বৃষ্টি। কি এক ভয়ঙ্কর অনুভূতি, এখনো লিখতে গিয়ে গা শিউরে ওঠে। টানা বৃষ্টি বয়ে যাচ্ছে, আমরা এক অজানা ভয়ের মধ্যে সময় পার করছি। আর তখনই ঘটল সেই ঘটনা। হঠাৎই একটা ঝনঝন শব্দে কে যেন আমাদের গেট ধরে ঝাঁকাচ্ছে। ভয়ে আমরা 3 জন পাথর হয়ে গেছি, চুপ করে আছি, কেউ কথা বলছি না। একটানা শব্দ হয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। আম্মু আর ভাইয়া দেখার সিদ্ধান্ত নিল। ভাইয়া বলল, ছাদে গিয়ে দেখি কে। আম্মু বলল, না দরকার নাই। আমি বললাম, জানালার পর্দা সরিয়ে দেখি। তারপর পর্দা একটু ফাঁকা করে গেটের দিকে তাকিয়ে ভাইয়া বলে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। আম্মু, ভালো করে আশেপাশে চেয়ে দেখো, কেউ নেই। হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলো কে যেন দাঁড়িয়ে আছে গেটের কাছে। ছোট, কিছুটা বামন আকৃতির একজন বুড়ো মহিলা, যার পরনে ছাই বা ময়লাটে একটা সাদা শাড়ি, মাথায় বড় করে একটা ঘোমটা টানা। ঘোমটার কারণে মুখ দেখা যাচ্ছে না। জানলা থেকে একটু সরে আসলো সে এবং বলল, মা, একটা বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। আম্মু, মনে হয় কোনো বুড়ো মানুষ বিপদে পড়েছে, চলো দরজা খুলি দেখি কে।
আম্মু আর ভাইয়া কোনো প্রকার ভৌতিক ভয় পাচ্ছিল না। তারা ভাবলো কে জিজ্ঞেস করি, কিন্তু আমি সেই ছোটবেলা থেকেই এই অতি প্রাকৃত জিনিসে অনেক ভয় পাই। আমি বললাম, যেও না, ভয় লাগছে। আম্মু বলল, গেট তো লক করা, জাস্ট দরজাটা খুলবো, দেখবো কে। তারা দরজা খুলল এবং দেখলো কেউ একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যার মাথাটা ঘুমটার কারণে দেখা যাচ্ছে না। মুখের স্থানে কেমন যেন অন্ধকার। আম্মু বলল, কে আপনি, কি চান? এই ঝড় বৃষ্টির রাতে কোথা থেকে এসেছেন? সে মুখ না তুলে কেমন অদ্ভুতভাবে মাথা নাড়ছে। আমি সেই দৃশ্য আজও ভুলতে পারি না। কেমন নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলল, দরজা খোলো, খোলো, দরজা খোলো। এত ভয়ঙ্কর ছিল সেই কণ্ঠস্বর। আম্মু ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বলল, এ তো মানুষের কণ্ঠস্বর মনে হচ্ছে না। আমি চিৎকার দিয়ে কান্না শুরু করেছি। ওইদিকে চলছে সেই ভয়ঙ্কর কণ্ঠের চিৎকার, দরজা খোলো, দরজা খোলো। সামনের দরজার পর পেছনের দরজা ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে, দরজা খোলো। কখনো ডান দিকের জানালা, কখনো বাম দিকের জানালা, সবকিছু হচ্ছে খুব দ্রুত। একজন বৃদ্ধ মহিলার ক্ষেত্রে এত দ্রুত এই জানালা থেকে ওই জানালায়, এই দরজা থেকে ওই দরজায় মুভ করা কোনোভাবেই সম্ভব না। আমার আম্মুর বুঝতে বাকি রইল না ওই বুড়ি মহিলা আসলে কে। আম্মু আমাদের দুজনকে দুই হাতে চাপড়ে ধরে শুধু সূরা পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। খুব জোরে জোরে পড়তে থাকলেন। এভাবে কতক্ষণ সময় কেটে গেছে বলতে পারবো না। হঠাৎ ভাইয়ার ডাকে আমাদের চৈতন্য ফিরে পেলাম। আম্মু পড়া বন্ধ করলো। ভাইয়া বলল, শব্দ আর হচ্ছে না। আশ্চর্যজনক বিষয় হলো, আয়াতুল কুরসির এত ক্ষমতা, অথচ আমরা এর গুরুত্ব সবসময় বুঝতে পারি না। সেই রাতে এত বড় বিপদ থেকে রক্ষাকারী অলৌকিক বাণী হলো আয়াতুল কুরসি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসলো। তখনও আমাদের ভয় পুরোপুরি কাটেনি। হঠাৎ আবার বাইরের গেটে ঠক 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 শব্দ, কে যেন ডাকছে ভাইয়ার নাম ধরে। না, এবার ভৌতিক কোনো বিষয় নয়, কণ্ঠস্বরটা আমাদের পরিচিত। বুঝতে পারলাম এটা আমাদের কাজিন শাহজাহান ভাই। কাক ভেজা হয়ে গেটে দাঁড়িয়ে আছে। আমরা যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি তাকে গেট খুলে ভেতরে ঢোকালাম। এভাবেই সেই ভয়াবহ রাতের সমাপ্তি ঘটল। আমাদের বাড়িটা এখনো আছে, তবে বহু বছর আর সেখানে আমরা কেউ থাকি না। বাড়িটাও এখন আর একতলা নেই, এখন ভাড়া দেওয়া হয়েছে নিচতলায়। আমরা যখন যাই তখন দোতলায় থাকি। দোতলাটা সবসময় তালা বন্ধ থাকে। আপনি যখন আমাদের এলাকায় আসবেন, নিমন্ত্রণ রইল সেই ভয়ঙ্কর সুন্দর মেহগনি গাছে ঘেরা বাড়িতে। আমি জানি না মানুষ কেন বলে জিন ভূতে বিশ্বাস করে না। আমরা যদি মুসলিম হই তাহলে তো কোরআনেই উল্লেখ আছে জিন জাতির কথা। সেই রাতে যদি অবিশ্বাসী লোকগুলোর কোনো একজন থাকতো, বুঝতে পারতো ভয় কাকে বলে আর পৃথিবীতে জিন ভূত আছে কিনা। রাব্বি মাঝে মাঝে বলে, সমাজের কিছু সংখ্যক মানুষ জিন ভূত বিশ্বাস করি না, কিন্তু অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার সময় কিংবা অন্ধকার রুমের ভেতরে ভয় পাই। যদি তারা এগুলো বিশ্বাসই না করে তাহলে তাদের কিসের ভয়? তো এই ছিল ঘটনা রাসেল ভাই। যারা জিন ভূতে বিশ্বাস করেন তাদের ভৌতিক শুভেচ্ছা। ভূত.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই বলে হুমায়রা তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা চমৎকার ঘটনা পড়লাম এবং আশা করছি ঈদের এই দিনটায়, মানে ঈদের শুরুর এই সময়টায় আপনাদের আজকের এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। আপনারা ঘটনা পাঠান আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের সাথে সবসময় আছি। এরকম দারুণ দারুণ ঘটনা নিয়ে বারবার ফিরে আসতে চাই, আর সেই কারণেই আপনাদের সহযোগিতা দরকার। সঙ্গে থাকুন, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমাদের আজকের মতো
আমাদের ভূত.com শেষ করতে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িতে সময় রাত 1:40 ঘুমিয়ে পড়ুন, কালকে সকালে নামাজ রয়েছে, মানে কালকে সকালে মানে আজকে নামাজ রয়েছে এবং নামাজের প্রস্তুতি নিন। আপনারা সবাই আনন্দ খুশি ভাগ করে নিন সবার মাঝে। পৃথিবীর প্রতিটি মানুষ আনন্দে থাকুক, ঈদের দিন হয়ে উঠুক প্রতিটি দিন, এবং পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন সবাই মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আর আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা আজকের মতো বিদায় নেব, কিন্তু ফিরে আসবো আবারও। এর মাঝেই জানিয়ে দিব কবে ফিরে আসতে পারছি। আর যেদিন ফিরে আসবো আমার কাছে মনে হয় যে ঈদের 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা ফিরে আসব। একটু প্রস্তুত থাকবেন, নোটিফিকেশান পাওয়া মাত্র আপনারা চলে আসবেন। এবং একই সাথে আমাদের ফেসবুক পেজটা একটু চেক করবেন। ফেসবুক পেজটাতে আমরা খুবই অ্যাক্টিভ থাকব এবং আপনাদের জানিয়ে দেবো যে কবে আমাদের শো হচ্ছে। আর আমরা মানে খুবই অনিবার্য একটা কারণেই কালকে শো করা সম্ভব হবে কিনা আমি ঠিক জানি না, সেটা আমাদের চিন্টু ভাই একটু ঝামেলায় আছেন, তো আমি জানি না কালকে শো করা সম্ভব হবে কিনা, হয়তো পরশু হবে বা তার পরের দিন ইনশাল্লাহ। সুতরাং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই বারবার দারুণ দারুণ সব ঘটনা নিয়ে ফিরে আসতে পারি আপনাদের কাছে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ।